হ্যাপি নিউ ইয়ার। 2025 সালে পা দিয়েছি আমরা। 2024 সালের কৃষিতে যেসব ঘটনাগুলো ঘটেছে আমরা তার একটা পুরোটা একটা সামারি করব। যদি সবার ভালো লাগে এই সামারিটা আপনারা একটু জেনে রাখলে আপনাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই ভালো হবে। ধরে নিতে পারেন বা হতে পারে যে আপনাদের 2024 সালে কিন্তু বাংলাদেশে খুব বেশি কৃষি রিলেটেড রিসার্চ রিলেটেড পরীক্ষায় কিন্তু তেমন কিছু হয়নি, বাট 2025টা আমি খুবই হোপফুল যে এই বছর আমাদের অনেক নতুন নিয়োগ আসার সম্ভাবনা আছে। কারণ এক বছর ধরে বিভিন্ন ইনস্টিটিউটে যেসব নিয়োগগুলো বন্ধ ছিল সেই নিয়োগগুলোতে এখন আবার নতুন করে পুনরুজ্জীবন হবে। অতএব আপনারা এখন এই ভিডিওগুলো যদি একটু বেশি করে দেখেন, হোপফুলি আপনাদের চাকরির জন্য এটা খুবই কাজে লাগবে। তো আমরা একটু পুরনো বছরের সালতাম আমিতে একটু যদি দেখি যে আমাদের 2024 সালে কৃষিতে কী কী ঘটনা ঘটেছে, আপনারা প্রত্যেকটা সময় সবসময় খেয়াল রাখবেন যে ক্রপিং ইন্টেন্সিটি, এই বছর ক্রপিং ইন্টেন্সিটি ছিল 214%। এটা কি বাড়ছে নাকি কমছে? বাড়লে কেন বাড়ছে, কমলে কেন কমছে? তো আমাদের দেশে ক্রপিং ইন্টেন্সিটি বাড়ছে, কারণ হচ্ছে যে এখন আমাদের ক্রপিং ইন্টেন্সিটি হচ্ছে 214%। এটা আগে কম ছিল, 190 ছিল, 200 হয়েছে, 205 হয়েছে, 214 হয়ে গেছে এবং এটা বাড়ছে ক্রমশ। বিশেষ করে করোনার পরবর্তীতে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য আমাদের সিঙ্গেল ক্রপ যেসব মাঠ আছে সেগুলোকে ডাবল ক্রপের মাঠগুলোকে আমরা ট্রিপল ক্রপ, এবং ট্রিপল ক্রপগুলোকে আমরা আরও বেশিতে আমরা চলে যাচ্ছি, কোয়াড্রাপলও হয় এখন বাংলাদেশে, এরকম মাঠও আছে। আর 2024 আমাদের একটা বড় ক্রাইসিস ছিল ফ্লাড। আপনারা জানেন পাহাড়ি ঢলে হুট করে আমাদের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, শেরপুর এই অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে এবং এই বন্যায় কিন্তু একদম ইনস্ট্যান্টলি উইদিন 2 or 3 days আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। এখানে বড় একটা সমস্যা ছিল যে আমাদের ফ্লাডে কিন্তু আমাদের যে ভ্যারাইটিগুলো আমরা লাগাই যে অঞ্চলে, সেখানে আপনার যদি সাবমার্জেন্স টলারেন্ট ভ্যারাইটিগুলো যদি রাখা যেত তাহলে কিন্তু ওখানে আপনার এই ফ্লাডে তেমন কোনো ক্ষতি করতে পারতো না। সো আপনারা ফিউচারে যদি আপনারা এই ক্ষেত্রে রিকমেন্ডেশন দিতে হয় তাহলে অবশ্যই আমরা সাবমার্জেন্স টলারেন্স কিছু রাইস ভ্যারাইটি আছে যেটা পানির নিচে অন্তপক্ষে 10 থেকে 12 দিন পর্যন্ত পানির নিচেও, মানে যদি বন্যা হয়ে গেল, বন্যা আক্রান্ত পানির জমিতে তারা টিকে থাকতে পারে, পরবর্তীতে তারা ফলন কম দিলেও একটা নির্দিষ্ট পরিমাণ ফলন দেয়। তো সেক্ষেত্রে ভবিষ্যতে যে অঞ্চলগুলো ফ্লাড প্রোন এরিয়া সেক্ষেত্রে আমরা সেটা করবো। আপনারা জানেন নতুন আগে কৃষিমন্ত্রী ছিল, এখন নতুন কৃষি উপদেষ্টা, আপনারা নামটা জেনে রাখবেন অবশ্যই, লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম। আর বর্তমান কৃষি সচিবের নামটা জেনে রাখবেন। অনেক ভাইয়াবাতে জিজ্ঞেস করে যে ওনার নাম হচ্ছে আমদাদুল হক মিয়ান, নট মিয়া, আমদাদুল হক মিয়ান। আর আপনারা জানেন এই বছর আমাদের একটা মানে বাজারে বিভিন্ন ফসলের দাম, সবজির দাম খুবই ওঠানামা করেছে, বিশেষ করে পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, সার, চাল, গম, এগুলো কিন্তু খুবই আমাদের জানতে হবে। যে আপনাকে জিজ্ঞেস করা হয় যে বাজারে পেঁয়াজের দাম কেন এত ওঠানামা করে, তখন আপনাকে বলতে হবে যে সিজন, যেমন আজকে এখন সিজন 50 টাকা কেজি, কিন্তু কিছুদিন আগে 200 টাকা কেজি ছিল। কেন এটা ওঠানামা করে, কেন এটা পেঁয়াজের দাম এত এক্সট্রিমলি ওঠানামা করে? এটার সাথে কিন্তু আপনারা আরও কিছু প্রশ্ন রিলেটেড চলে আসবে যে সিন্ডিকেট কীভাবে ভাঙা যায়, বাজার ব্যবস্থাপনা কী, কৃষিক্ষেত্রে আপনার বাজার ব্যবস্থাপনা কারা মনিটর করে, সেক্ষেত্রে এগ্রিকালচার মার্কেটিংয়ের কাজ কী, বা যেটা ড্যাম বলা হয়, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, তাদের কী কাজ সেটা দেখে রাখতে হবে। ডিমের দাম, যদিও এগ্রিকালচারের স্টুডেন্ট আপনারা, কিন্তু তারপরেও একটা বাজারে কন্টিনিউয়াস এই জিনিসগুলোর দাম কথা আসে যে ডিমের দাম কেন ভেরি করে, কীভাবে ওঠানামা করে, এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এই প্রসঙ্গে কিন্তু আরেকটা প্রসঙ্গ চলে আসবে যে ভারত থেকে আমরা আসলে কী ধরনের কৃষি পণ্য আমদানি করি বা কী ধরনের খাদ্য পণ্য আমদানি করি, তখন দেখবেন যে এটা কি কমানো যায় কিনা বা এটার কি বিকল্প মার্কেট তৈরি করা যায় কিনা, কিংবা ভারত থেকে আমদানি করলে আমাদের কী সুবিধা। যেহেতু আমাদের খুবই নিয়ারেস্ট স্থলবন্দর আছে, ভারত থেকে কিন্তু খুব ইজিলি আমরা কম খরচে বিভিন্ন পণ্য নিয়ে আসতে পারি, এবং ভারত একটা অনেক বড় প্রডিউসার মানে ফসলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা পাই। তবে বিকল্প পথ তৈরি করা সম্ভব। আমরা জানেন যে অনেক ক্ষেত্রে আমরা যখন ভারত আমাদেরকে পেঁয়াজ দিচ্ছিল না বা অন্যান্য ফসল দিচ্ছিল না, তখন কিন্তু আমরা বিকল্প বাজার আমরা ডেভেলপ করেছি। সেটা কিভাবে করা যায় সেটা কিন্তু আপনার জেনে রাখতে হবে। কৃষিতে জিডিপির অবদান বাড়ছে না কমছে, কেন কমছে? আমাদের এখন কিন্তু সর্বশেষ গত বছরে যেটা জানি 11.38%, সেটা যদি কমে থাকে কেন কমছে? কারণ আমাদের শিল্পায়ন বাড়ছে, শিল্পক্ষেত্রে আমাদের প্রচুর ইনভেস্ট হচ্ছে, শিল্পক্ষেত্রে থেকে আমাদের জিডিপিটা অনেক বেশি আসে। তো আর কৃষিক্ষেত্রে আপনার কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। আর হচ্ছে যে কৃষি পণ্যগুলোতে থেকে আপনার এটা খুব বেশি লাভজনক প্রোডাক্ট না, এই কারণেই কৃষি থেকে আমাদের করা যাচ্ছে না, আমাদের জিডিপি বাড়ানো যাচ্ছে না। তবে আমরা কীভাবে বাড়াইতে পারি? বাড়াইতে গেলে আমাদের করতে হবে কি, ভ্যালু অ্যাডেড। কোনো পণ্যতে যদি ভ্যালু অ্যাড করি তাহলেই সেটা আমাদের বাড়ানো সম্ভব। ভ্যালু অ্যাডিশন ব্যাপারটা কি? ভ্যালু অ্যাডিশন হচ্ছে, ধরেন আপনি চাল বিক্রি করবেন বা ধান বিক্রি করবেন, সেটা ধান না বিক্রি করে যদি আপনি চাল করেন, চাল না বিক্রি করে চালকে মুড়ি করেন বা চিড়া করেন,
তাহলে দেখবেন যে আপনি একটা 1 কেজি চাল বিক্রি করলে যে টাকা পেতেন, 1 কেজি চিড়া কিংবা 1 কেজি মুড়ির দাম কিন্তু অনেক বেশি। সেটা কিন্তু আপনার ভ্যালু অ্যাডিশন হলো। খুব বেশি ইনপুট দিতে হয় না, কিছু পরিশ্রম করলেই আপনার চেঞ্জ হয়ে গেল। সেই যে চেঞ্জটা, দ্যাট ইজ কল্ড ভ্যালু অ্যাডিশন। আর সর্বশেষ আপনাদের ডাটাগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা যেটা যদি আপনাকে বলি যে আপনার খাদ্যশস্য উৎপাদন সর্বশেষ যেটা ছিল, চাল উৎপাদন ছিল 391 লক্ষ মেট্রিক টন আমাদের সর্বশেষ অর্থ বছরে, 2022-23 অর্থ বছরে। তবে এই বছর চেঞ্জ হলে আপনারা নতুন ডাটাটা পড়ে রাখবেন। 391 লক্ষ মেট্রিক টন ছিল চালের, আর গমের ছিল 12, আর ভুট্টার ছিল 64। মূলত খাদ্যশস্য বলতে ধান, গম আর ভুট্টা, এই তিনটাকেই আমাদের দেশে বলা হয়। এই তিনটার মোট যোগফল হচ্ছে 466 লক্ষ মেট্রিক টন। সবাই আপনাকে যদি জিজ্ঞেস করে যে বছরে গত বছর খাদ্য উৎপাদন কত ছিল, তখন আপনি বলতে হবে 466 লক্ষ মেট্রিক টন। তবে যদি বলে যে ধান উৎপাদন বা চাল উৎপাদন কত ছিল, তখন আপনাকে বলতে হবে 391 লক্ষ মেট্রিক টন। এটা কিন্তু খেয়াল রাখবেন। খাদ্য উৎপাদন মানে হচ্ছে ধান, চাল, গম, আর চাল উৎপাদন মানে শুধুই চাল। আবার অনেক সময় এটাও জিজ্ঞেস করে যে কোন সিজনে সবচেয়ে বেশি ফলন হয়। বুড়ো সিজনে সবচেয়ে বেশি ফলন হয়, কারণ বুড়ো সিজনে আপনার এখানে ক্রপের ডিউরেশনটা বেশি থাকে, আপনার ধানের উৎপাদনটা বেশি হয়। আচ্ছা, এর বাইরেও আপনার কিছু ফসলের একটু উৎপাদনটা জেনে রাখবেন। যেমন আলু, গত বছর কত লক্ষ মেট্রিক টন আলু হয়েছিল, এটা আসলে বলা হয় 100 লক্ষ মেট্রিক টন, এর কাছাকাছি। গত বছরের আগে বছর ছিল 104 লক্ষ মেট্রিক টন। এটা একটু কম বেশি হয়। শাকসবজির ক্ষেত্রে বাংলাদেশের শাকসবজি উৎপাদন কত? 225 লক্ষ মেট্রিক টন। এটা একটু জেনে রাখবেন, অবশ্যই জেনে রাখবেন, এগুলো জানা দরকার। বাংলাদেশ সবজি উৎপাদনে কততম, ধান উৎপাদনে কততম, ভুট্টা উৎপাদনে কততম, তারপর পাট উৎপাদনে কততম। এইটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হয়। এটা একটু সর্বশেষ অর্থ বছরে কত ছিল এটা আপনাদের জেনে রাখতে হবে। তো ডাল উৎপাদন বাংলাদেশে যে পালস ক্রপের মধ্যে আছে মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, এই যে এটার উৎপাদন কত? 10 লক্ষ মেট্রিক টন ছিল গত অর্থ বছরে। এটা জেনে রাখতে হবে। এবং পেঁয়াজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন হয় কত, এটার চাহিদা কত, আমাদের গ্যাপটা কত আছে, এটা যদি জানতে পারি তাহলেই কিন্তু আমরা বলতে পারবো। আমাদের সর্বশেষ ডাটা অনুযায়ী 35 লক্ষ মেট্রিক টন হচ্ছে আমাদের পেঁয়াজের উৎপাদন। আর তেল ফসল বলতে মূলত সরিষা। আপনারা জানেন আমাদের তেলের দাম বেশি, সয়াবিন তেলের বাজার রিসেন্টলি এত বেশি ওঠানামা করছে যে সরকার চাচ্ছে সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করার জন্য দেশের মধ্যে ভোজ্য তেলের উৎপাদনটাকে বাড়ানোর জন্য। এবং ভোজ্য তেলের উৎপাদন দেশে বাড়ানোর জন্য সবচেয়ে সহজ হচ্ছে এই যে এখন এই মুহূর্তে বাংলাদেশে আমন ধান কাটা শেষ, বোরো ধান লাগাবে। মাঝখানে যে অল্প কয়েকটা দিন, সম্ভবত আপনার প্রায় 3 মাসের মতো জমিটা ফাঁকা থাকে, এই সময় যদি সরিষা বীজ ছিটিয়ে ফেলা হয়, তাহলে সরিষা থেকে কিন্তু আমরা বিনামূল্যে, মানে খুব সহজেই সরিষা থেকে প্রোডাকশন পাওয়া যায়। এবং এটা কিন্তু আমাদের দেশের সর্বশেষ তেল ফসলের উৎপাদন ছিল 16 লক্ষ মেট্রিক টন। এই জিনিসটা আপনারা অবশ্যই জেনে রাখবেন। প্লাস হচ্ছে আমাদের সর্বশেষ অর্থ বছরগুলোতে নতুন কী কী জাত এসেছে, ধানের কী কী জাত এসেছে আপনারা জানেন। আপনি হয়তো বৃধান 98, 99, 100, 101 এই পর্যন্ত রেখে দিয়েছেন, অথবা লেটেস্ট ভ্যারাইটি হয়তো 105 পর্যন্ত চলে আসছে। আমি শিওর বলছি না কত পর্যন্ত আসছে, সেটা আপনাকে দেখে রাখতে হবে যে লেটেস্ট ভ্যারাইটিগুলো কী এবং এগুলোর ফিচারগুলো কী কী। 105 বা 106 বা 107 বা ব্রি থেকে যে হাইব্রিড ভ্যারাইটিগুলো আসলো সেটার কী কী ফিচার আছে। যেমন বিনা থেকে সর্বশেষ বিনা 25 ধানটা গত বছর বাজারে এসেছিলো এবং এটা খুবই প্রমিনেন্ট ছিল, চালটা খুবই কোয়ালিটি ভালো। বাট রিসেন্টলি এই ধানটা এবার একটু হয়েছে, বাকানি ডিজিজ হয়, এই জন্য বিনা ধান 25 টাকা, কিন্তু যদিও খুবই আপনার গত বছর চালু হয়েছিল, কিন্তু এখন এটা আপনার সরকার সম্ভবত এটা এখন আবার জনগণের মাঝখানে তেমনটা নাই। এরপরে নতুন ধান বা নতুন জাত বা নতুন যেমন আমের জাত কী আসলো, নতুন সরিষার জাত কী আসলো, অন্যান্য ফসলের জাতগুলো জেনে রাখবেন। তাহলে এক বছরের কৃষি সম্বন্ধে আপনার পাক্কা একটা ধারণা হয়ে গেল। পাশাপাশি নতুন কিছু প্রযুক্তির সম্বন্ধে ধারণা রাখতে হবে যে রিসেন্ট কী কী হলো গত বছর সেই প্রযুক্তির মধ্যে। যেমন আমার ইদানিং গত বছরে এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কৃষিতে যে পরিমাণ কথা হয়েছে, এটা কিন্তু অন্য কোথাও কথা হয়নি। এটা একটু জেনে রাখতে হবে। প্লাস হচ্ছে আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই জিনিসটা এগ্রিকালচারে কীভাবে কাজ করছে, এগ্রিকালচারে কী কী ডিভাইস আছে যেটা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আপনার কথা হতে পারে। এর বাইরে আমাদের এগ্রিকালচার মেকানাইজেশন কি, নতুন কী কী মেকানিক্স বা নতুন কী কী যন্ত্র এসেছে যেটা আমাদের কৃষকরা ব্যবহার করছে, কীভাবে ব্যবহার করছে, সুবিধা কী অসুবিধা কী। এর বাইরেও আমাদের নতুন যে টেকনোলজিগুলো, যেমন ক্রপ, যেটাকে বলি আমরা গ্যাপ, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এই জিনিসটা কী। তারপরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কী, সমলয় কৃষি প্রযুক্তি কী। এই যে আপনার রিসেন্ট যে জিনিসগুলো, এগুলো আপনার
সবগুলো টার্ম আপনাকে জেনে রাখতে হবে এবং এটা বাংলাদেশে কীভাবে এফেক্ট করছে, এটাতে কি করা লাগবে এবং এটা কীভাবে কৃষকদের মাঝে ছড়ানো যায় সেটা আপনাদের অবশ্যই ভালো করে জানতে হবে। আবার কিছু কিছু প্রযুক্তি কিন্তু আপনার আগে ছিল, এখন আপনার নাই, এটা খুব বেশি ভালো না বা সুইট করেনি দেখে এটা আমরা সরিয়ে ফেলেছি। যেমন আপনার ছাদ কৃষি নিয়ে অনেক কথা হচ্ছে, যদিও ছাদ কৃষি আমরা এখনও চালু রাখছি, এটা আছে ঠিক আছে, কিন্তু আমরা এটা কিন্তু লাভজনক কৃষি না। এবং হাইড্রোপনিক্স বলা হয়, হাইড্রোপনিক্স হচ্ছে পানির মধ্যে আপনার একটা ফ্রেম করে পানির মধ্যে সেখানে সবজি লাগানো, এটা কিন্তু লাভজনক কৃষি না বা কমার্শিয়াল এগ্রিকালচারের জন্য এটা না। তবে অ্যাস্থেটিক বিউটির জন্য যারা অনেকেই নিজেদের মতো শখ করে তাদের জন্য এটা আমাদের দেশের জন্য, দেশে একটা খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা নিজেরা কিছু করলো, নিজেরা খেলো, সেটা টোটাল প্রেশারটা আমাদের কম হলো। তো আপনারা সবাইকে বলে রাখি, নতুন বছরে হোপফুল আমি যে এই বছরে আরও বেশ কিছু সার্কুলার আসবে, আপনারা সার্কুলারগুলোর জন্য অপেক্ষা করবেন না, আগে থেকেই প্রস্তুতি রাখবেন। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখেন, আমি আশা করি যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলো যদি আপনারা আর একটু ভালো করে এই বিষয়গুলো জেনে রাখেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ চাকরির পরীক্ষা সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।